মূল ইস্যু ছিল বিটিভিতে কীভাবে হামলা করলাম, আমার সঙ্গে কে কে ছিল, তারেক রহমানের সঙ্গে আমার যোগাযোগ কিভাবে হচ্ছে, তারেক রহমান কিভাবে টাকা পাঠাচ্ছে, আমি টাকা কিভাবে ডিস্ট্রিবিউশন করছি, আবার যাত্রাবাড়িতে যে পুলিশ মারা গেল সেটার সাথে আমার যোগাযোগ আছে, উত্তরার যে ঘটনা ঘটলো সেটার সঙ্গে যোগাযোগ আছে। অর্থাৎ এই সমস্ত ঘটনার মধ্যেই আমাকে জড়ানো হয়েছিল। যেহেতু বিএনপি সমর্থিত করে আসছি আর হাসিনা সরকারের প্রতি অনেক আগে থেকেই আমরা সংক্ষুব্ধ, যে আমরা একটা ইস্যু খুঁজছিলাম, যে আমরা একটা শক্তিশালী ইস্যু খুঁজছিলাম। নেট বন্ধ হয়ে যায় তখন টেলিফোনে আসলে আমি সরাসরি টেলিফোনে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমার টেলিফোনের সম্পূর্ণ রেকর্ড তাদের কাছে ছিল এবং এটা আমি যখন আমাকে তারা নিয়ে গেল র্যাব, তখন বুঝতে পারলাম এই কল রেকর্ডের ভিত্তিতেই তারা আমাকে আইডেন্টিফাই করেছে। আমার বিভিন্ন জনের সাথে যোগাযোগ ছিল, এটি সত্য। সেটা রামপুরা ছিল, বাড্ডা ছিল, উত্তরা ছিল, যাত্রাবাড়ি ছিল, সব এলাকার বিভিন্ন শ্রেণীর লোকের সাথে আমার যোগাযোগ ছিল, যার প্রেক্ষিতে ওনারা কল রেকর্ডে দেখছে আমাদের লোকেশানটা কোথায়, তার লোকেশানটা কোথায়, এইভাবে তারা হয়তো আইডেন্টিফাই করেছে। কিন্তু কল রেকর্ডে সরাসরি এরকম কোনো তারা ইনস্ট্রাকশন পায়নি। আন্দোলনে মূল ইস্যু ছিল বিটিভিতে কীভাবে হামলা করলাম, আমার সঙ্গে কে কে ছিল, তারেক রহমানের সঙ্গে আমার যোগাযোগ কিভাবে হচ্ছে, তারেক রহমান কিভাবে টাকা পাঠাচ্ছে, আমি টাকা কিভাবে ডিস্ট্রিবিউশন করছি, আবার যাত্রাবাড়িতে যে পুলিশ মারা গেল সেটার সাথে আমার যোগাযোগ আছে, উত্তরার যে ঘটনা ঘটলো সেটার সঙ্গে যোগাযোগ আছে। অর্থাৎ এই সমস্ত ঘটনার মধ্যেই আমাকে জড়ানো হয়েছিল। পিনাকি দার সঙ্গে আমার অনেক আগে থেকে যোগাযোগ। আমি যখন বগুড়া জেলা স্কুলে পড়ি, পিনাকি দার বাবা ছিলেন আমার টিচার, সেই সুবাদে পিনাকি দাকে চিনতাম। কিন্তু তখনও পিনাকি হয়ে ওঠে নাই। উনি রাজশাহী মেডিকেলে পড়েছেন, আমি রুয়েটে পড়েছি এবং পরবর্তীতে ওনার যখন ইউটিউবে দেখলাম ওনার ভিডিওগুলো, তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি। সেটি অবশ্য নির্বাচনের আগে। তখন থেকে দাদার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হতো, যে দেশের এই পরিস্থিতিতে কিভাবে ভূমিকা রাখা যায়, এই স্বৈর শাসন থেকে কীভাবে উদ্ধার পাওয়া যায়, এসব বিষয়ে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে গাইড করেছেন, তার পরামর্শ নিয়েছেন। এবং আরেকটি জিনিস বলে নেই, আমি অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পিনাকিদার ফেস থেকে কিন্তু এটা প্রথম পাবলিশ হয়েছিল। কারণ আমার ছেলেকে আমি বলে রাখছিলাম যে আমি কখনও যদি অ্যারেস্ট হই, এই পিনাকিদার এই নাম্বার থাকলো, পিনাকিদাকে একটা থ্রো করে দিবা। তো আমি অ্যারেস্ট হলাম ভোর 6টার মধ্যে। পিনাকিদার ফেসবুক থেকে আমাকে উঠাই নিয়ে গেছে, এটি কিন্তু পাবলিশ হয়ে গেছিল। তো তখন থেকে পিনাকিদার সঙ্গে এই বিষয়ে আন্দোলন, মানে স্বৈরাচারের পতন, এসব নিয়ে কথা হতো। পিনাকিদার সঙ্গে যে মেসেজ ছিল সেগুলো তো আমার হোয়াটসঅ্যাপে ছিল, সম্পূর্ণ সত্য। এই কারণে সত্য, ওনারা মেসেজগুলো আমি ডিলিট করছি, কিন্তু ওনারা আবার রিকভারি করে নিয়ে আসছেন, ফরেন্সিক করে সমস্ত মেসেজগুলো রিকভারি করছে। এখানে কথা ছিল যে দাদা কি করা যায়। সর্বশেষ যে একটা মেসেজ ছিল যে আমি একটা কাজ করতে চাচ্ছি, এই কাজটার জন্য বিশ্বস্ত কিছু লোক দরকার। এটাই ছিল পিনাকিদার। আমার 25 তারিখে 11টার দিকে একটা মেসেজ দিয়েছিলাম, আমি রাতে 1টায় গ্রেপ্তার হই এবং এটাই ছিল শেষ মেসেজ। কিছুক্ষণের জন্য হোয়াটসঅ্যাপ চালু হয়েছিল যে দাদা বিশ্বস্ত কিছু লোক দরকার আমার, আমি এদের কাউকে বিশ্বাস করতে পারছি না। কোটা আন্দোলনকে কেন্দ্র করে যখন ছাত্ররা হয়ে গেল, তখন আমাদের পরিকল্পনা যে যার জায়গায় পরিকল্পনা নিয়েই ছিল, শুধু রামপুরা না, যাত্রাবাড়ি, যে যার যতগুলো স্পট ছিল সবগুলো স্পটে সবার নিজস্ব একটা প্ল্যান আগে থেকেই ছিল। সেরকম আমার বনশ্রী নিয়ে আমার নিজস্ব একটা পরিকল্পনা ছিলই, যদি আন্দোলনকারীদের পাশে থাকানো যায়, আর্থিকভাবে আহতদের পাশে দাঁড়িয়ে আমি এগুলো দাঁড়াইছি। আমি এই প্রতিটা দিন আমি এই 4-5টি স্পটে নিয়মিত যোগাযোগ করতাম, সেটা সরাসরি টেলিফোনে। যেহেতু নেট আমি ব্যবহার করলেও যার কাছে ফোন করি তার কাছে নেটটা ছিল না, যার জন্য আমাকে সরাসরি ফোন করতে হতো। এবং আন্দোলনটা এমন এক পর্যায়ে গেল, আমি দেখতাম যে আমার ছেলে আছে, আমার ছেলের বয়সের ছেলেরা, আমার মেয়ে আছে, মেয়ে আন্দোলনে নামছে নাটোরে, ছেলে আন্দোলনে নামছে, যার জন্য আমি বসে থাকতে পারিনি। প্রকৃতপক্ষে আন্দোলনগুলো প্রত্যেকটা এলাকাতেই এরকম একটা টিম ছিল, সেটা সুপার 5 বা সুপার 10, যে একজন ধরা পড়লেও যেন আর একজন আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। এটা সত্য, সব এলাকাতেই ছিল। এটা শুধু রামপুরা বনশ্রী না, যাত্রাবাড়ি, সব এলাকাতেই ছিল। এবং একটা এলাকায় একাধিক দল ছিল এবং প্রত্যেকটা দলেই একাধিক
5 জন করে বা 7 জন করে নির্ধারণ করা ছিল। কেউ অ্যারেস্ট হলে পরের জন হলে পরের জন, যার জন্য আন্দোলনটা কিন্তু থামে নাই। আন্দোলন যত গ্রেপ্তার হয়েছে আন্দোলন পরও ভয়ানক আকার ধারণ করেছে। মূল কারণটা হলো সব কিছু ঠিক করা ছিল। একজন অ্যারেস্ট হলে পরের জন ক্যারি করবে, পরের জন অ্যারেস্ট হলে পরের জন ক্যারি করবে, এবার কয়েকটা ধাপে নেতৃত্ব ঠিক করা ছিল, যার জন্য আন্দোলনটা হয়েছে। 25শে জুলাই 2024 সালে রাত দিবাগত 1টায় আমার বাসার যে নিচের কলাপসেবল গেট ছিল, এই গেটটা সম্পূর্ণ কাটা হয়, তালা ভাঙা হয়। 2টা গেট কেটে তারা ড্রিল মেশিন সব মেশিনপত্র নিয়ে এসে সব কেটে ফ্ল্যাটে ঢোকে এবং আমার ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে প্রচণ্ড মারধর করা হয়। আমাকে যখন আমার বাসা থেকে নিচে নামানো হলো, আমি রাস্তায় এসে দেখি 3টি মাইক্রো আমার জন্য অপেক্ষা করছে। মাঝখানের মাইক্রোর সামনে যখন আমি যে দাঁড়ালাম, দরজা খোলা হলো, ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহর কথা মনে হলো। ঠিক আমি এইভাবে উপরে তাকালাম, একটা দীর্ঘশ্বাস আল্লাহ বলে একটা ডাক দিলাম। আমার সঙ্গে যারা ধরেছিল তারা মনে হয় একটু কেঁপে উঠলো ভিতরে। জীবনে আমি হাতকড়া পরিনি, হাতকড়া পরালো। তারপর পিছন থেকে একজন চোখটা বাঁধলো কালো কাপড় দিয়ে এবং বলল এটা আমাদের নিয়ম। তারপর আমাকে নিয়ে অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে চলা শুরু করলো। আমাকে নিয়ে যাচ্ছে, তখন আমার ছেলেটার চোখ ভাসলো। গভীর রাত 1:30টা বাজে। আমি তো ওনাদেরকে বললাম ছেলেটা আমার একাই থাকবে, একটু আমাকে সময় দেন, আমি তার সঙ্গে একটু দেখা করি। ছেলেটা ঘুমাচ্ছিল, কারণ সেই অবস্থায় এত লোক, এত পুলিশ, এত মাস্ক পরা লোক দেখলে তো ভয় পেয়ে যায়। প্রথম জেরাটা হয়েছে আমার 3 ঘন্টা, রাত 2:30 থেকে রাত ভোর 5:30 টানা জেরা হয়েছে। এরপরে আমাকে আবার নামাজ পড়ার টাইম দেওয়া হলো। আমি যে নামাজ পড়লাম, যে রেস্ট নিব, ঠিক 10-15 মিনিট আবার ডাকা হলো। এভাবে আমাকে আসলে রেস্ট বলে যান, আমাকে নিয়ে যান এবং চোখ বাঁধা, ওখানে চোখ বাঁধা অবস্থায় তারা জেরা করতো। 5-6টা ভিডিও পেয়েছে। আমি তখন মনে হচ্ছিলাম যে আমি বোধহয় পার্মানেন্টলি ফেটে যাচ্ছি, আর বোধহয় আমি রিলিজ পাবো না বা তারা কিছু একটা হয়তো করবে। যেমন সর্বশেষ যে উত্তরার যে একটা র্যাবের গাড়িতে হলো, সেই ভিডিওটাও ছিল এবং এটা নিয়ে আমাকে অনেকক্ষণ তারা আমার উপর টর্চিং করে। এদের নেচার ছিল একই কোশ্চেন তারা ঘুরায় ফিরায় করতো এবং একই কোশ্চেন সবাই করতো। তখন বেলা 3টা হবে, হঠাৎ প্রচণ্ড হই হুল্লোড়, শুনলাম যে হাসিনা পালিয়ে গেছে। আমি তো উঠে বসে আসলে মানে অবাক হয়ে চিন্তা করি যে আমি আসলে স্বপ্নে না বাস্তবে না কি। কারণ অনেকেই বললো না পালিয়ে গেছে। তখন বুঝলাম যে আসলে সে পালিয়ে গেছে। বিডিআরের ভাইরা ছিলেন, ওনারা আমাকে বললেন যে হ্যাঁ, ওনারা আসলেই শেখ হাসিনা পালিয়ে গেছেন এবং সেনাপ্রধান 4টার সময় ভাষণ দিলেন। আমরা জেলের মধ্যেই। কোন জেলে ছিলেন? আমি ছিলাম কাশিমপুরে। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, হাসিনা নাই, এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি এবং ভালো আছি। কারণ আগে আমরা কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, সবসময় একটা আতঙ্ক কাজ করতো, কে কখন আটক হয়, কে কখন গুম হয়। এখন সে আতঙ্কটা আমাদের মাঝে আর নাই। আমরা আলহামদুলিল্লাহ হাসিনা নাই, এটাই আমাদের প্রথম অর্জন বা এই মুহূর্তে আমরা ভালো আছি।